আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 10-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিলে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। নকল পুলিশে যে হরিদা ঘুষ নিয়েছিল 8 আনা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। মিথ্যাবাদী কোথাকার? বক্তা জগদীশ বাবু। প্রলাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো অগ্নিবাণী। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে পরপদের অর্থের। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? উত্তর লিখবে, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। নেক্সট, জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে কি দিতে চেয়েছিলেন? জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে 101 টাকা দিতে চেয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। আসছে নবীন, নবীনের আগমনের হেতু কি? নবীনের আগমনের কারণ হলো জীবনহারা অসুন্দরের বিনাশ সাধন। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন কথামৃত, কথা রূপ অমৃত। 3 দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিস কে কিভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বক্তা কেন ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না? ইতিপূর্বে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2বার পরাজিত করেছেন, অথচ মৃত রামচন্দ্র পুনরায় বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করেছে এবং সাগর সেতু বেঁধে রামের সৈন্যরা লঙ্কা আক্রমণ করেছে। স্বয়ং বিধাতা রাবণের বিপক্ষে রয়েছেন, না হলে সাগরের জলে কখনো শিলা ভাসে না। হতভাগ্য রাবণ তাই আসন্ন যুদ্ধকে কাল সমর বলেছেন। তার একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ, তিনি রাক্ষসকুলের ভরসা। সেই ইন্দ্রজিৎ নিহত হলে কনক লঙ্কা একেবারেই শূন্য হয়ে যাবে। তাই পিতা রাবণ জীবিত ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না। ভেঙে আবার গড়তে জানে শেষ চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানা কথার তাৎপর্য কি? চিরসুন্দর হলেন মহাকালরূপী শিব। প্যারাচেঞ্জকে লিখবে, শিব একধারে রাক্ষক এবং সহায়ক রূপে তিনি ভয়ঙ্কর নৃত্য পাগল। যা কিছু জরাজীর্ণ পুরাতন স্থবির সব তিনি ধ্বংস করেন, তারপর নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। পুরাতনকে ভেঙে নতুনকে আহ্বান করাই হলো তার কাজ। ভাঙার গড়াই তার নিত্য খেলা। এই ভাঙা গড়ার খেলাতেই জগতের যাবতীয় সুখ দুঃখ পরিচালিত হয়। ভাঙার কাজে তিনি অসুন্দরকে ধ্বংস করেন, আর গড়ার কাজে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করেন। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? বক্তাকে তার এরূপ জিজ্ঞাসার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ভবতোষ।
ভবতোষ ও তার বন্ধুরা জানে হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজেন। জগদীশবাবুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন, তাও তারা আগে থেকেই জানতো, কিন্তু বিরাগী হরিদাকে তারা চিনতেই পারেনি। খুব অদ্ভুত সাজ এবং অভিনয় ছিল হরিদার, একেবারে আদুর্গা। তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার মধ্যে গীতা। গীতা বের করে তিনি কিছু একটা দেখছেন আর নিজের মনেই হাসছেন। ভবতোষ তার বন্ধুদের মনে হলো বিরাগী এই জগতের সীমার ওপর থেকে হেঁটে চলে এসেছে। তার দৃষ্টি শান্ত এবং উজ্জ্বল। এই দৃষ্টি যেন এক প্রকৃত সংসারত্যাগী সন্ন্যাসীর দৃষ্টি। আসলে হরিদা শুধু পোশাকের বাস্তবতায় নয়, আধ্যাত্মিক উপলব্ধিকেও একজন সত্যিকারের বিরাগী হয়ে উঠেছিলেন। তাই ভবতোষরা তাকে চিনতে পারেনি। কিন্তু হরিদার বাড়িতে সাজের চিহ্ন দেখে আশ্চর্য হয়ে ভবতোষ তাকে এরূপ প্রশ্ন করেছে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নীরবাবুর সম্মুখে হাজির করা হইল। পথেদাবী পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়। উত্তর লিখবে, সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী, স্বাধীনতার সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিলেন। তার ট্র্যাক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাঁজা খান কিনা। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউ প্রায় বিশ্বাস করেনি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। নেক্সট, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতনের কেতন উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাবের তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলাম ছিলেন যাবতীয় অসুন্দর এবং অমঙ্গলের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ। সমসাময়িক বাংলা তথা ভারতে নেমে এসেছিল অবক্ষয়ের অন্ধকার। পরাজিত হয়েছিল সত্য, সুন্দর এবং সামাজিক মঙ্গলের ইতিবাচক কর্ম প্রয়াস। চারিদিকে অসুন্দরের দাপাদাপি কবি মনকে ব্যথিত করেছিল। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ, এই দুয়ে টানাপোড়েনে সুবুদ্ধির বিবেক হয়েছিল দিশাহারা। এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে কবি অলৌকিক কোনো শক্তির আবির্ভাব কামনা করেছেন। এই আশাবাদের সূত্রে ধ্বংসরূপী মহাকাল শিব কবির অভিপ্রেত অতিথি হয়ে উঠেছেন। তার আগমন বার্তা কবিকে উল্লাসিত করেছে। তিনি জানেন শিব হলেন ধ্বংসরূপী রক্ষক। তিনি ভেঙে গড়েন, আবার গড়ে ভাঙেন। ভাঙা গড়াই তার একমাত্র খেলা। ধ্বংসরূপী শিব প্রলয়ঙ্কর, জড় জীর্ণ প্রাণ ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর মূর্তিতে আসেন। কালবৈশাখীর ঝড় যেমন আপাত দৃষ্টিতে বিধ্বংসী, কিন্তু তার পশ্চাতে থাকে নবসৃষ্টির আশ্বাস, তেমনি শিবও একধারে ধ্বংসরূপী সৃষ্টিকর্তা। তার আগমনে নতুনের কেতন ওড়ার ঘটনা পুরাতন জীর্ণতা ধ্বংস করে নবসৃষ্টির সূচনা করে। 5 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4। তাই আজও তার বুকের রক্তের তৃষা। কার বুকে কেন রক্তের তৃষা বলে বক্তা মনে করেছেন, এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। দেখে নাও উত্তরটা। নেক্সট, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুব ভালো করে তোমরা পড়বে, দেখে নাও। 6 দাগে কম বেশি 150 শব্দে উত্তর যে কোনো একটি, প্রশ্নের মান 5।
গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই করে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? দেখে নাও উত্তরটা। প্রশ্নের মান রয়েছে 5, হলে তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? দেখে নাও উত্তরটা। নেক্সট, প্রতিবেদন রচনা, যে কোনো একটি। প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও। নেক্সট রয়েছে, বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। তাছাড়া আসতে পারে এই বছরের জন্য ইম্পর্টেন্ট, বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। দেখে নাও, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।